You have to look into the essence. কিন্তু স্বীকৃতি দিয়ে আসতে হবে তো। Sorry? স্বীকৃতি দিয়ে আসতে হবে তো 71 কে। না, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। ধরেন আপনি 71 একটা ঐতিহাসিক আপনার দায়বদ্ধতা, সেটাকে আপনি কিভাবে করবেন, দ্যাটস ওয়ান কোশ্চেন। আরেকটা কোশ্চেন হলো যে আপনি তার স্পিরিট বা চেতনাকে কিভাবে ডিফাইন করবেন, তাই না? আপনি সেটার মোরাল পার্সপেক্টিভ সেখানে করবেন। এখন আমি আপনার দ্বিতীয় পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, একজন আরেকজনের ব্যাপারে কথা বলবেন। একই রাজনৈতিক দলের মধ্যে দেখবেন এক নেতা আরেক নেতার ব্যাপারে কথা বলেন। তো এগুলো অ্যালার্মিং না, এগুলো রাজনীতি খুবই স্বাভাবিক, এটা জাতীয় ঐক্যের জন্য কোনো অন্তরায় না। আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলতেছি, এটাকে আমার ডিফাইন করতে হবে। ডিফাইনের জায়গা হলো দুইটা এখনকার কনটেক্সটে। একটা হলো এই যে অন্তর্বর্তী সরকার হলো, এই সরকার কতদিন থাকবে, কবে তার নির্বাচন হবে, নির্বাচনের টাইমলাইন কবে, এই সরকারের দায়িত্ব এবং কর্তব্য কী। ধরেন 1, 2, 3, 4, 5 এই 5টা হচ্ছে আমার কাজ। তাহলে এই জায়গায় আমার একটা কনসেনসাস লাগবে, এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় হলো যে গণতন্ত্র আমাদের সকল কিছুর মূল জিনিস, তাই না? যদি একটা গণতান্ত্রিক সিস্টেম থাকতো তাহলে তো আপনার এই জুলাইয়ের অভ্যুত্থান করার প্রয়োজন হতো না। আপনার মানে বিচারের টাইমটাকে অনেক লেন্দি করে দিচ্ছেন, অথবা নির্বাচনকে অনেক পিছিয়ে দিচ্ছেন। আমাদের যেরকম হুট করে নির্বাচন কুইকলি আগানো যাবে না, আবার নির্বাচন আপনি ইনফাইনাইট টাইম পর্যন্ত পিছিয়ে দেবেন, সেটাও করা যাবে না। আপনাকে একটা রিজনেবল মাঝামাঝি জায়গায় যেতে হবে। সাকিব যদি বলেছেন আমি আসবো, জি বলেন। আমি ওনার কথার রেফারেন্সে প্রথমে যেটাতে একটু দ্বিমত করব সেটা নিয়ে বলে নিই। দেখুন, জামাত ইসলামের আমির সাহেবের কথা যেটা আমরা বলেছি, সেটা কিন্তু যদি উনি বলতেন যে জামাত ইসলামী একটা পরীক্ষিত শক্তি, সেটার একরকম ব্যাখ্যা হতো। কিন্তু উনি সেনাবাহিনীর সাথে মিলিয়েছেন। সেই সেনাবাহিনীর সাথে মেলানোর কারণে 1971 প্রশ্ন এসছে। আমি শেষ করি 1971 প্রশ্নটা এসছে যখন উনি সেনাবাহিনী এবং জামাত ইসলামীকে দেশের দুই পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হিসেবে দাবি করেন। তখন সেটা রাজনৈতিক থাকে না, এটার সাথে যে সম্পর্কটা সৃষ্টি হয় সেটার জায়গায় 1971 আসবেই। আচ্ছা, আমি আরেকটা জায়গায় পৌঁছাই, সেটা হচ্ছে যে এখন যে কোনো দল নিজেকে দেশপ্রেমিক দাবি করতে পারে, সেটা তো আরেকটা প্রশ্ন। মানে সেই দেশপ্রেমের দাবিতে আপনি সেটাকে গুরুত্ব দিতে পারেন, গুরুত্ব না দিতে পারেন। আর 1970 প্রশ্নে যদি ইলেকশনের প্রশ্নে আসেন, ওই প্রশ্নে কিন্তু তখন নির্বাচনী অবস্থানের বিরুদ্ধেই জামাত ইসলামের পলিটিক্যাল পজিশন ছিল, অর্থাৎ নির্বাচন করতে দেয়নি বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল, নির্বাচনের ফলাফল গ্রহণ করা হয়নি বলে একটা মুক্তিযুদ্ধ হয়েছে। জামাত ইসলামী কিন্তু ওই ফলাফল গ্রহণ না করার পক্ষে রাজনৈতিক অবস্থান নিয়েছিল। না, এটা ভুল তথ্য। 1970 সালের নির্বাচনে যখন আপনি যখন পাকিস্তান সেনাবাহিনীর প্রেসিডেন্টের পজিশনকে সমর্থন করেন, না, জামাতের স্পষ্ট বিবৃতি আছে 1970 সালের নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করার প্রক্রিয়াকে তারা সমালোচনা করেছে। না, কিন্তু তারপরে তার পরবর্তী পদক্ষেপকে আমি এগ্রি করি, কিন্তু আপনি দুইটা জিনিসকে একসাথে গোলানো হবে না। করছি না, আমি বলছি যে 70 নির্বাচনে জামাতের পজিশন গণতান্ত্রিক ছিল। তার ফলো আপ তো আছে না, ফলো আপ হিসেবে যখন আপনি একটা ম্যাসিভ এই কি বলে ম্যাসাকার চলছে কিংবা একটা জেনোসাইড, না সাকিব আমি এগ্রি করি, 71 নিয়ে প্রশ্ন আছে, 71 অনেক কমপ্লেক্স কোশ্চেন। সেটাই বলছি না, আপনি জেনোসাইডকে কিন্তু আপনার ওই বিবৃতি যেমন 70 সালে আছে, তেমনি বিবৃতি কিন্তু 71 সালের মাঝামাঝি অনেকগুলো আছে। আমি কমপ্লিটলি এগ্রি করি। আমি শুধু এটুকু বলতে চাই যে 70 এর নির্বাচনে জামাতের গণতান্ত্রিক পজিশন ছিল। তারপর 71 এর সিচুয়েশন যেটা হচ্ছে, দিস আ ভেরি কমপ্লেক্স ইস্যু। আমি কমপ্লেক্স ইস্যুতে আজকে না যাই। সেখানে জানতেছিলাম যে সে যেটি বলেছে নতুন দলের উত্থান, এই 31 ডিসেম্বর যেটি হচ্ছে শহীদ মিনারে, এই নতুন দলের উত্থানেরই একটি রিহার্সেল বা এই টাইপের একটা ঘোষণা বা একটা জানান দেয়া কিনা? না, হতে পারে। দেখেন, এখানে প্রশ্ন হলো যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর তারা নাগরিক কমিটি করছেন, তারা যদি চিন্তা করেন তারা একটা রাজনৈতিক দল করবেন, দে আর ওয়েলকাম, তাই না? এই দেশে আপনার তারুণ্যের একটা অ্যাসপিরেশন আছে। এই আন্দোলনের মধ্যে যারা পার্টিসিপেশন করছে তাদের একটা লম্বা অংশ তরুণ। এই অ্যাসপিরেশনকে আপনি কিভাবে ধারণ করবেন? আপনি দুইভাবে ধারণ করতে পারেন। একভাবে তারা রাজনৈতিক দলগুলোতে পার্টিসিপেশন করবে, যারা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আছে তার মধ্যে ইয়ুথরা অনেক বেশি পার্টিসিপেশন করবে, দ্যাট ইজ ওয়ান ওয়ে। আরেকটা হলো তারা নিজের একটা পলিটিক্যাল পার্টি করবে, অথবা একটা না, দুইটা করবে, তিনটা করবে, আরো বেশি করবে। তা আমাদের একটা হেলদি পলিটিক্যাল প্রসেস দরকার, তারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। প্রশ্ন হইলো যে তাদের একটা অংশ তো গভর্নমেন্টও আছে, তাই না? এখন আপনি যে রাজনৈতিক দল করবেন, সেখানে গভর্নমেন্ট এবং রাজনৈতিক দল করার এই প্রক্রিয়া, এটাকে আপনি কতখানি সেপারেট করবেন? আপনাকে এতখানি সেপারেশন করতে হবে যাতে করে এর একটা ফেয়ার প্লে থাকে। আপনি যাতে সরকারি ক্ষমতার অপব্যবহার করে আপনার রাজনৈতিক দলকে সামনের দিকে না নেন, বরং আপনি যেন আপনার রাজনৈতিক দলকে একটা ইডিওলজি বেস করে জনগণের কাছে গিয়ে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে করেন। সেই ফেয়ারনেসটা হচ্ছে এখানে কোশ্চেন। কিন্তু তারা যেটা সাকিবের ওই পয়েন্টের সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি এটা যদি তার ফিলসফি হিসেবে প্রকাশ করতে চায় যে দেখো আমি জুলাইয়ের অভ্যুত্থানকে এইভাবে দেখি, এই প্রোক্লেমেশনের মধ্যে দিয়ে আমি আমার ইডিওলজিক্যাল পজিশন জাতির কাছে ক্লিয়ার করতেছি, দে আর ওয়েলকাম টু ডু দ্যাট। আপনি এটা বেশি বলছিলেন যে তাড়াহুড়ো করছে হঠাৎ করে, কিন্তু আপনার কাছে এটি মনে হয় না যে মানে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমে এসেছিল জুলাই বিপ্লবের সময়, সে আকাঙ্ক্ষা এই
সরকার কতটুকু পূরণ করতে পারলো, সচিবালয়ে আগুন লেগে গেল, আমরা দেখলাম গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় যে শেখ হাসিনা তার ছবি আমি আসছি মুছে ফেলে দেওয়া হলো। একটু আপনার সাথে ইন্টারফেয়ার করি, এটা সেপারেট কোয়েশ্চেন যে সরকার কতটা জুলাই ধারণ করতে পেরেছে। এই পয়েন্টটাকে শেষ করেন যে ছাত্ররা কিংবা নাগরিক কমিটি তারা একটা তাদের ভিউ অফ জুলাই অভ্যুত্থান এটা তারা প্রকাশ করতে পারে, এভরি রাইট, তারা পার্টি করতে পারে, সব কিছু স্বাগত। একই সাথে আরেকটা জিনিস, যদি তারা সবার সমর্থন চায়, কারণ প্রত্যেকেরই কিন্তু ইনপুট আছে, সবার মানে অন্য রাজনৈতিক দল, আদার স্টেক হোল্ডার্স, অর্থাৎ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকলের এটা যৌথ ঘোষণা হতে হয়, তখন ব্যাপারটা যে প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল সেটার সময় তারা রাখেনি, মানে দুদিনের মধ্যে তো এটা ইম্পসিবল ইভেন্ট। সো ওই জায়গাটা একটা পার্থক্যের জায়গা তৈরি হয়ে আছে, মানে এটা ইম্পসিবল বললাম যে কোট অ্যান্ড কোট, মানে প্রায় ইম্পসিবল মানে মনে হচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু সেখানে আমি যেটা বলছিলাম যে আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন শেষ রেখে এবার অন্য জায়গায় আসি, এবার আপনার আকাঙ্ক্ষার জায়গায় আকাঙ্ক্ষা সেটা মানে পূরণ, এমন মানে যে তারা বলছে যে সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, সচিবালয়ে আগুন লাগলো। গতকাল আপনি জানেন টিএসসিতে কি ঘটেছে, শেখ হাসিনা যে ছবিটি ছিল ঘৃণের স্তম্ভ সেটি মুছে ফেলা হলো। সব মিলিয়ে মানে তারা হঠাৎ করে দেখছে যে না তাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, এটি মানে এটিও একটি কারণ কিনা যে না আসলে এটি ছাড়া হচ্ছে না, এমন বিষয় কিনা? না, দেখুন, জুলাই গণ অভ্যুত্থান যে প্রত্যাশার মানে কি বলে আকাশচুম্বী প্রত্যাশা তৈরি করেছে, সেই অনুযায়ী সরকার সব করতে পেরেছে এটা তো আমরা বলতে পারছি না। সব তো মানে কতটুকু পেরেছে পারাটা এখন দেখুন, এর দুটো দিক আছে। একটা হচ্ছে যে কতটা আসলে সম্ভব ছিল এরকম একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, যেখানে 15 দিন ধরে পুলিশেরই কোনো খবর নাই, এগুলোকে পুনর্গঠন করতে হচ্ছে। কিন্তু আবার একই সাথে বলবো যে হ্যাঁ, আপনারা কঠিন পরিস্থিতি পাড়ি দিচ্ছেন, কিন্তু যতটা জোরালো আমরা প্রত্যাশা করছি সেই ততটা জোরালো ভূমিকা আবার দেখছি না। তখন কিন্তু আমাদের সমালোচনাটাও আসছে, কেন পুলিশের এখনো অনেক জায়গায় ডিসাইসিভ পোস্টে কিংবা বহু জায়গাতে দোসরদের অনেকেই আছে, কিংবা যারা সরাসরি অনেক কিছুর সাথে যুক্ত ছিল, কেন আমলাতন্ত্রে এখনো অনেকেই বহাল তবিয়তে আছে, কেন পালিয়ে যেতে পারছে মানে একেবারে প্রধান অভিযুক্তরা। এই সব প্রশ্নের উত্তর তো একটা দিতে হবে। তারপরে হচ্ছে যে এইগুলোর ক্ষেত্রে যে জোরালো ভূমিকার জায়গাটা দরকার ছিল, ন্যায় বিচার মানুষ চায়, সেটার ক্ষেত্রে যত আরো জোরালো উদ্যোগের জায়গা মানুষ দেখতে চায়। মামলাগুলো যেভাবে হচ্ছে সেখানে কেন আরো স্ট্রং মনিটরিং, স্ট্রং নির্দেশনা যে আসছে না, যে এইভাবে মামলার মেরিট যাতে দুর্বল না হয়ে যায় সেভাবে মামলা করতে হবে। 300 জন 400 জনের নামে মামলা হচ্ছে, যেগুলো আসলে পুরো লিগ্যাল প্রসেসের যদি এটাই হয়, তাহলে আপনি এটাতে মামলা যে দুর্বল হবে এ ব্যাপারে আমরা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এটা কারা করছে, এটা কি ইনার স্যাবোটাজ কিনা, যে এটা করে কি হয় এটা তারা জানে, তারাই এটাকে সাহায্য করছে কিনা, এগুলো অনেকগুলো ব্যাপার আছে। এই প্রশ্নগুলোর দিক থেকে তাকালে, প্লাস ধরুন দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, আমাদের দিক থেকে এখনো বলবো যে আমরা শুরু থেকে বলে আসছি, অন্তত এটা বলেছি প্রায় 2-2.5 মাসের বেশি সময় হয়ে গেছে, সরাসরি দাবি করেছি, প্রথম দিনও বলেছিলাম, তারপরেও আস্তে আস্তে আরো জোরালোভাবে বলেছি যে একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল কিংবা যে নাম দেন, সেখানে এই স্টেক হোল্ডারদের প্রতিনিধিদের নিয়ে সরকারের একটা কাঠামো, যেখানে আলোচনা সরকার করতে পারে। আপনার একটা রাজনৈতিক একটা গুরুতর সিদ্ধান্ত নিতে হবে, যেটার জন্য পুরো রাষ্ট্রকে আপনার জোরালোভাবে নামানো দরকার। সেক্ষেত্রে যখন এন্টায়ার স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি, শিক্ষার্থী, অংশীজন সবাই সমর্থন দিচ্ছে, সবার কনসেনসাসের বেসিসে, আপনি দেখেছেন ফলাফল কি পাওয়া গেছে। আপনি দুর্গাপূজার ক্ষেত্রে যে পলিটিক্যাল পার্টি নিয়ে নেওয়া হয়েছে সেটার ফলাফল আপনি দেখেছেন, সারা দেশে বহু চেষ্টা করেও পারেনি। তার মানে রাজনৈতিক দল যখন এবং সমস্ত অংশীজন, ছাত্ররা সবাই যখন এটাকে সমর্থন দেয়, সরকার কিন্তু একটা সিদ্ধান্ত বাস্তবায়নে তার শক্তি কিন্তু এটাই। এখন তারা যদি বলেন যে আমাদের তো এত বড় রাজনৈতিক দল নেই, আমরা তো অল্প কিছু মানুষ, আপনারা তো অল্প কিছু মানুষই, আপনাদের শক্তি তো জনগণ, তাদের প্রতিনিধিরা, সেটার সাথে রেগুলার কনসালটেশনের কাঠামোটা তৈরি করা দরকার ছিল। আমি এখনো ঠিক বুঝতে পারি না যে কি কারণে এই কাঠামোটা তৈরি এখনো হলো না। 2 হচ্ছে এই রেগুলার বেসিসে কনসালটেশনের সমস্যাটা কোথায়, এবং যেটা একেবারে দৃশ্যমান হাতে নাতে ফলাফল আছে যে এটার উপকারিতা কি। এমনকি সর্বশেষ যে ন্যাশনাল একটা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হলো, সম্মিলিত বৈঠক, সেটা লোকাল এবং ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট পড়েছে, ধর্মীয় সম্প্রদায়ের সাথে বসছে, শিক্ষার্থীদের সাথে বসছে, সব মিলিয়ে আমি আবারও বলবো যে জুলাই অভ্যুত্থানের অ্যাসপিরেশনকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা সকলেরই মনে করি,
কিন্তু আমাদের যদি দায়িত্ব পালনের সুযোগ না দেয়, দায়িত্ব পালন, তার মানে এই না আমি মন্ত্রিসভায় এটা জি, আমার ভাবার জি, কোনো নেই যে আমি কোনো গালিব জানতে চাই, এই যে আমি এক ইস্যুতে উপদেষ্টা পরিষদে ঢোকার কথা বলছি। আমাদের তো সরকার মাত্র কয়েক মাস হলো, খুব ক্রুশিয়াল সিচুয়েশন। আমার বোধহয় এখনো সময় আসে নাই যে আমরা সফলতা ব্যর্থতা খুব কঠিনভাবে আমরা জাজ করতে বসবো, এই সময় আসে নাই। কিন্তু আমার বোধহয় যেটি ইম্পর্টেন্ট, সরকারের প্রায়োরিটি নির্ধারণ, যে আপনার কাজ কি। আপনি এই সরকার তো আপনার একটা গণতান্ত্রিক 5 বছরের সরকার না, যে আপনি শেষে গিয়ে আবার নির্বাচন করবেন। এটা তো একটা বিশেষ সময় সরকার। তা আপনার প্রায়োরিটি কি? দেখেন, আপনার প্রথম একটা প্রায়োরিটি হচ্ছে যে আপনার বিচার করা এই ফ্যাসিবাদের সময়কার যেই শোষণ, নিপীড়ন, হত্যা, খুন, গুম হয়েছে, এটার আপনার বিচার করতে হবে। একটা দায়িত্ব হচ্ছে এই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, এই নিহত ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ দেওয়া, রাষ্ট্রীয় সম্মান দেওয়া, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এটা আপনার একটা অত্যন্ত বড় কাজ। তৃতীয় প্রায়োরিটি হচ্ছে আপনার যে একটা মিনিমাম সংস্কার। আপনি সংস্কারকে একটা ওপেন কোশ্চেন রাখতে পারবেন না যে আমি এটা লম্বা সময় ধরে করব। আপনার মিনিমাম একটা বেয়ার মিনিমাম আপনার সংস্কার। এবং চতুর্থ কাজ হচ্ছে একটা নির্বাচনের ফ্রেমওয়ার্ক তৈরি করা। এবং এই টোটাল প্রসেসটা আপনাকে করতে হবে যে রাজনৈতিক দল, আপনার নাগরিক সমাজ, ছাত্র জনতা, সকল স্টেক হোল্ডারের সাথে আপনি আলাপ আলোচনা করে একটা কালেকটিভ কনসেনসাসের মধ্যে দিয়ে করবেন। তো আমার বোধ হয় যে সরকার এখন পর্যন্ত আমি বলবো যে সে রাইট ট্র্যাকে আসছে, গোয়িং টু দ্য রাইট ডিরেকশন, বাট ভেরি স্লো, খুবই স্লো। এবং জাতীয় ঐক্যমত তৈরির জায়গায় আমরা এই প্রসেসটাকে আরো কন্টিনিউয়াস দেখতে চাই। সরকার, সাকিব ভাই যেটা বললো যে আপনি মাঝে মধ্যে আলোচনা করছেন রাজনৈতিক দলের সাথে, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হওয়া দরকার।